This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। নিউজ রুম থেকে লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নিউজ ডেস্ক থেকে রয়েছে শুভজিৎ এবং স্টুডিও থেকে শর্মিষ্ঠা। এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে। এবার খোদ মহকুমার শাসককেও এসআইআর এর নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি গেলেন এসআইআর শুনানির নোটিশ এবং তিনি গেলেন। কি বললেন, কি কারণে তাকে ডাকা হয়েছে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। গঙ্গারামপুরের মহকুমার শাসক অভিষেক শুক্লাকে ডাকার কারণটা কি, আমাদের রিপোর্টার রূপক এই বিষয়ে জানাতে পারবেন। রূপক, দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, ওই অভিষেক শুক্লা যিনি গঙ্গারামপুর মহকুমার শাসক, গত বছর প্রথমের দিকে মার্চ ফেব্রুয়ারির দিকে কিন্তু তিনি এই মহকুমার শাসকের দায়িত্ব নেন গঙ্গারামপুরের। তিনি যখন এইখানে আসেন, দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন কাজের সূত্রে, তখনই কিন্তু তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হলো। এখানে তার ভোটার কার্ড এখানে তিনি তার সেখানে স্থানান্তরিত করে নেন। সেখানে দেখা গেছে তার নামের ক্ষেত্রে মিসম্যাচ রয়েছে, যে নাম রয়েছে এসআইআর এর ইয়েতে এবং যে নথি রয়েছে সেখানে কিন্তু নামের মিসম্যাচ রয়েছে, অর্থাৎ নামের বানান ভুল রয়েছে। এমনটা কিন্তু যখনই দেখা যায় তখন কিন্তু এই এসডিও অভিষেক শুক্লাকেই কিন্তু হিয়ারিংয়ের নোটিশ ধরানো হয়। সেই মতো আজ তিনি কিন্তু গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা বংশিয়ারি যে বিডিও অফিস রয়েছে সেখানে যান এবং নিজের হিয়ারিং পর্ব কিন্তু সম্পূর্ণ করেন। তারপরে কিন্তু তিনি আবার তার কাজে ফিরে যান। এখানে পরিষ্কার হচ্ছে যেখানে নামের ভুল রয়েছে, সে এসডিও হোক বা বিডিও হোক, সব ক্ষেত্রে কিন্তু শুনানির জন্য যেতে হচ্ছে। সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আবার নতুন করে প্রযোজ্য হল। ধন্যবাদ। দেখুন, একজন এসডিওকে ডেকে পাঠানো হয়েছিল শুনানিতে, তিনি গেছেন বিডিও অফিসে আজকে যথাসময় এবং এখনো পর্যন্ত যা খবর তিনি যাবতীয় সহযোগিতা করেছেন, সেটাই তো কাম্য। কিন্তু অনেকেই বলছেন যে এসআইআর শুনানির নামে ডাকা হচ্ছে, ডেকে হয়রানি করা হচ্ছে। নোদাখালীর বাসিন্দারা এমনটাই অভিযোগ করেছেন। এই অভিযোগ করে তারা আজকে রাস্তায় নেমে এসেছেন, পথ অবরোধ পর্যন্ত করেন। তারা বলছেন রীতিমতন ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, নথি চাওয়া হচ্ছে, বিভ্রান্তি করা হচ্ছে। লজিক্যাল ডিস্টারবেন্সের জন্য যে নোটিশগুলো দেওয়া হয়েছে, যে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, অযৌক্তিকভাবে মানুষ এত কোথায় যাবে, কি করবে, এটা মানুষ দিশাহারা হয়ে পথে নেমেছে। আমি এইখানে আমাদের ছেলেপুলে দিয়ে আমি নিজে থেকে এইখানে প্রশাসন পুলিশ নিয়ে আমরা এখানেও আপনার দক্ষিণ রায়পুরে অবরোধ তুলেছি। এটা যে আপনাদের এই বিজেপির যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সবার থাকা উচিত, প্রতিবাদ করা উচিত। বলছেন প্রতিবাদ সবার থাকা উচিত, প্রতিবাদ করা উচিত। আমি জানি না যে ওনার কথায় কেউ প্রতিবাদ করবেন কিনা, কিন্তু বিএলওরা তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন। বিগত কয়েকদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছি, আজকেও দেখাবো ভাঙড়ের ছবি, সেখানেও বিএলওরা প্রতিবাদে সামিল হয়েছেন। তারা বলছেন যে এসআইআর এ একই কাজ তাদেরকে দিয়ে একাধিকবার করানো হয়েছে, শুনানি প্রক্রিয়া চলছে, তার সঙ্গে চলছে হয়রানি। ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে বিএলওরা বিক্ষোভ দেখায়, তারা রীতিমতন ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবিটা একবার দেখুন, ব্যারিকেডের এপারে রয়েছেন বিএলওরা আর অন্য পারে পুলিশ। নিজে বিএলও পার্ট 158 চালতেবেড়িয়া। আমি নিজে আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলাম, সেখানে আন্ডারটেকিং দিয়ে আমার সার্টিফিকেট দিয়ে সাবমিট করার পরেও আমার হিয়ারিং নোটিশ আসছে। আমার কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। এটা তো একটা চরম একটা হেনস্থার শিকার হচ্ছি আমি নিজে পার্সোনাল আমার নিজের ম্যাটারটা মেটাতে পারছি না। আমি আমার বুথের 1243 জনের সমস্যা কি করে মেটাবো? 250-300 ফোন যদি আমি রিসিভ করি, এক একজনের সঙ্গে যদি 2 মিনিট কথা বলি, কত ঘন্টা টাইম দিতে হয় বলুন? এই প্রজেক্টটা কতদিনে শেষ হবে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। আমার স্কুলে 12 জন টিচার, 12 জনের মধ্যে 7 জন এনগেজড, এর মধ্যে 550 স্টুডেন্ট। আমার স্কুলটা শেষ হয়ে যাচ্ছে, কতদিন এইভাবে চলবো? এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ এবার সন্দেশখালীতেও আসছে। ওই যে বললাম না, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট করে বিক্ষোভ দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। যেমন সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, গেট আটকে বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওই একই অভিযোগ যে এসআইআর এর শুনানির নামে হয়রানি হতে হচ্ছে। জবাব চাই, জবাব চাই।
ভোটার, যারা যুগ যুগান্তর ধরে জন্মান্তর ধরে বাবা কাকার আমল থেকে তারা এখানকার বৈধ ভোটার, একজনও ভোটারকে বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। যদি এই চক্রান্ত করে নির্বাচন কমিশনার, আমরা ততদিনই লড়াই করে যাব যতদিন না আমাদের বৈধ ভোটারগুলোকে ভোটার লিস্টে নথিভুক্ত করানো হবে। শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দেবেন আমার কাছে, তো আমি অফিসে গিয়ে এই ডেপুটেশনটা ওনাদের নেব এবং ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি গতকাল গোটা রাজ্যের মানুষ দেখেছেন তারা কিভাবে চাকুলিয়া বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেতরে একাধিক নথি নষ্ট করা হয়েছে, কম্পিউটার জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল তো কাজ বন্ধ ছিলই, পুলিশ কার্যত অসহায় হয়ে পড়েছিল, আজকেও কাজ বন্ধ। যদি আজকে সকাল থেকে আমরা দেখলাম সেখানে কর্মীরা গেছিলেন, তারা পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু কাজের কাজ আজকে কিছুই হয়নি। আজকের ছবিটা একবার দেখুন, তারপরে আসছি। আজকে কিন্তু প্রতিদিনের মতো যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু বিডিও অফিসে নেই একদম। কালকে ঠিক এই জায়গায় ধ্বংসলীলা চিত্রটা ছিল একদম, আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি সমগ্র বিডিও অফিস দেখাই, এখানে কিন্তু হিয়ারিং যেহেতু চলছে সেহেতু এখানে কিন্তু মানুষ ভিড়ের চিত্রটা থাকার দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। 24 ঘন্টা পার হয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। পুলিশি পাহারা এখানে কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। সুজয় ধরের গেটের সামনে আমি দেখানোর চেষ্টা করবো, পুলিশ রয়েছে, সাংবাদিকরা যাতে প্রশ্ন না করতে পারে। আমরা গিয়েছিলাম ভিডিওর সঙ্গে কথা বলতে, তারপর থেকে কিন্তু এখানে পুলিশি পাহারা দেওয়া হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও এখনো পর্যন্ত মুখে কুলু পেতেছেন, গেটের সামনে পুলিশি পাহারা। এত বড় ধ্বংসলীলা ম্যাডাম কি বলবেন? এত বড় ধ্বংসলীলা, এসডিও রয়েছে, এত বড় ধ্বংসলীলা ম্যাডাম কি বলবেন? কি বলবেন ম্যাডাম ভিডিও কিছু বলছে না ম্যাডাম কি বলবেন? এই যে স্বাস্থ্য কেন্দ্র কালকে আমরা দেখিয়েছিলাম, এই যে স্বাস্থ্য কেন্দ্র, এই স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও কিন্তু আজ পড়েছে। যারা দুষ্কৃতীরা যারা কালকে এখানে এসেছিল তারা কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ঢুকে যায়। কালকে আতঙ্কের ছবিটা কিন্তু স্পষ্ট ছিল। এবং জানিয়ে রাখি, ইতিমধ্যেই 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, গতকালের ছবি আমরা দেখেছি, গোটা রাজ্যের মানুষ দেখেছেন, আজকের ছবিটা আমরা দেখলাম, গোটা রাজ্যের মানুষ দেখলেন। দেখো, সময়টা একেবারে ঘাড়ে, সেখানে দাঁড়িয়ে 2 দিন নষ্ট হলো। সব থেকে বড় কথা, 2 দিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নথি পর্যন্ত নষ্ট হলো। কমিশন গোটা বিষয়টা সামাল দেবে কিভাবে? দেখো শুভজিৎ, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময় রয়েছে। যেহেতু 2 দিন নষ্ট হয়েছে, তাহলে সেখানকার শুনানি কি আদৌ শেষ করা সম্ভব? আমরা আমাদের জেলার প্রতিনিধিদের কাছ থেকে যে ছবিগুলি দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ এদিনও এসেছেন, তারা সমস্ত কিছু ঘটনা দেখেছেন, তারপরেও তারা সেখানে আসতে বাধ্য হয়েছেন, কারণ তাদের মনে হয়েছে এই একটা দিনের পরে আবার কি পরে শুনানির দিন স্থির হবে। রীতিমতো আশঙ্কা নিয়েই তারা এখানে হাজির হয়েছিলেন, কিন্তু তাদের শুনানি হয়নি। কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন শুনানি শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও এখনো পর্যন্ত যেটা জেলা থেকে খবর এসছে, চাকুলিয়ায় আগামীকাল থেকে শুনানি করা সম্ভব হবে এবং দ্রুততার সাথে কাজ শেষ করা সম্ভব হবে। এখানে সিইও অফিস আশ্বাস দিয়েছে, যদি কয়েকটি ক্ষেত্রে এটা দেরি হয়, যে কয়েকজনের শুনানি তখনও বাকি থেকে থাকে, তাহলে সেই সময় 1-2 দিন বাড়ানোও হতে পারে। হয়তো সেটা আক্ষরিক অর্থে কোনো আলাদা করে নোটিফিকেশন নাও বেরোতে পারে, কিন্তু জেলা প্রশাসনকে এই 2 দিন যেহেতু নষ্ট হয়েছে, তার জন্য সহায়তা করতে প্রস্তুত সিইও দপ্তর। ধন্যবাদ। কারা করেছে এগুলো? এরা সব বাংলাদেশি করেছে। অরিজিনাল যার কাছে কাগজ আছে কোনোদিন আন্দোলন করবে না। আমার কাছে কাগজ আছে, সব কিছু আছে, আমি কেন আন্দোলন করতে যাই? সরকার চাবে তো কাগজ, তার অধিকার আছে, ঠিক আছে কাগজ চাবে, আমি দেখাবো কাগজ, আমার কাছে কি নেবে? সব আছে আমার কাছে, দিব কাগজ। আমি আন্দোলন কেন করতে যাবো? কাগজ চাইছে, কাগজ দেখাও। তুমি কাগজ নাই তার মানে তুমি আন্দোলন করো, তার মানে তুমি বাংলাদেশে। তুমি ঠিক কোনো উদ্দেশ্য থাকতে পারে, রাজনৈতিক আছে তো, ভিক্টর করালছে এগুলো সব। ঘটনা ঘটতে শুনছি তো, আসেনি। আসেননি? ভয় লাগছে না যে আজকে আসলেন? আসলে ভয় লাগলাম, শুনলাম এখানে সরকারি কাজ না আসলে তো হয় না। চাকুলিয়ায় আজকে বিডিও অফিসের কি অবস্থা সেটা তো আপনারা দেখলেন, কিন্তু গতকালের ঘটনার জন্য যারা দায়ী তাদের গ্রেফতারি হচ্ছে। এখনো অবধি এই গ্রেফতারি বের হয়েছে 19 জন, একের পর এক গ্রেফতার হচ্ছে। গতকালের হামলায় তছনছ হয়েছে বিডিও অফিস, পুড়ে ছাই হয়েছে আসবাব, নথি, বন্ধ কাজ, থমথমে এলাকা। পুলিশ এখনো টহল দিচ্ছে।
কেন ধরলো তোকে? আমাকে বলছে কি বলে আসে বলে কি বলে ভিডিও অফিসকে ভাঙচুর করছিল? হ্যাঁ দাদা, ভিডিও অফিস না দাদা আমি ছিলাম না ওখানে দাদা, আমি ছিলাম দোকানে দাদা। কারা ভাঙছে? আমি দোকানে ছিলাম কারা দাদা। ভাঙছে? আমি হোসেন। কারা ভাঙছে তাহলে? আমি বলতে পারছি না দাদা, আমি ছিলাম না দাদা। পার্টি করো তুমি? না দাদা আমি কোনো পার্টি না করতে, আমি দোকানদার দাদা, আমি দোকান চালাই দাদা। আন্দোলনে ছিল তোমার? না না ও ছিল না, আরো অন্যান্য লোক হবে মনে হয় গ্রামে। তো আপনার ভগ্নিপতিকে কেন করলো? ও ছিল না, এখন বলছে ও ছিল। কি নাম আপনার ভগ্নিপতি? সাদেক আলী। স্বামী তো কবে উঠাইছে? কালকে উঠাইনি? রাত্রে উঠিয়ে নিয়েছে স্যার, ও তো জানে না। আব্দুল মজিদ। ও কেন উঠালো? ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মনে হয়? না না স্যার, ও ছিল না তো স্যার। ও তো বলছে যে আমি কিছু জানি না, আমাকে উঠিয়ে নিয়ে চলে এসছে। চাকুলিয়ার ঘটনা তো পরে হয়েছে, কিন্তু তার আগে ফরাক্কায় যেখানে রাজ্যের শাসক দলের বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে রীতিমতো ভাঙচুর করা হলো, বিডিওকে হেনস্থা করা হলো, সেই ঘটনায় ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। গতকাল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ভীষণ অবাক করা একটা বিষয় আমরা দেখেছিলাম, খোদ বিডিও তার অভিযোগের ভিত্তিতেই তো এই তদন্ত হচ্ছে, কিন্তু সেই বিডিওর অভিযোগে রাজ্যের শাসক দলের তৃণমূল বিধায়ক যার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছিল সেই মনিরুল ইসলামের নামই ছিল না, জানিয়ে তুঙ্গে বিতর্ক। কমিশনের নির্দেশে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা ভিডিও কিন্তু প্রশ্ন করেছিলাম যে আপনাকে যে হেনস্থা করলো, আপনার ঘরে যে ভাঙচুর করলো, তার বিরুদ্ধে কেন কোনো রকম অভিযোগে লিখলেন না, তার নামটা কেন মেনশন করলেন না? তখন জানি তো ভিডিও বলছে তিনি বিধায়ককে চেনেন না, কারণ যখন ঘটনাটা ঘটেছে তিনি নাকি অন্য ঘরে ছিলেন। শুনুন সেই ভিডিওর বক্তব্য। আপনি এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ কে চেনেন না? আপনি এখানকার এমএলএ কে চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএর উপস্থিতিতে হলো আপনি আন্দোলন লিখলেন, কোথাও কি ভয় পাচ্ছেন? আপনি কোথাও কি ভয় পাচ্ছেন? ছবিতে দেখা যাচ্ছে কিন্তু এমএলএর নাম নেই তো এফআইআর। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন? ইনাকে বা ইনাদের? ওই সময় আমি অন্য রুমে ছিলাম। এসেছিলাম সেই ছবি নিয়ে, এবং ভিডিও সেটা জানান যে সেই সময় তিনি অন্য রুমে ছিলেন, তিনি জানেন না। কিন্তু তার ভিতরে রয়েছে সিসিটিভি ক্যামেরার যে ডিসপ্লে বোর্ড, যে টিভি, সেই টিভিও কিন্তু তার ঘরের মধ্যে রয়েছে। তিনি হয়তো খতিয়ে দেখলে সেই ছবি দেখতে পেতেন, বা খতিয়ে দেখেছেন তিনি, অথচ কাউকে আড়াল করছেন বা কোথাও যেন ভয় পাচ্ছেন। কারণ আমরা যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ছবি প্রিন্ট আউট করে এনেছিলাম, সেই ছবি কিন্তু সবাই সর্বসমক্ষে গোটা রাজ্যবাসী দেখেছে। সেই ছবিতে জলজল করছে স্থানীয় বিধায়ক, এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে জনপ্রিয় তৃণমূল নেতা বাবলু ঘোষ, যার সবসময় এই বিডিও অফিসে আনাগোনা, অথচ তাকে চিনতে পারেননি। এফআইআর যেখানে করা হয়েছে সেখানে এফআইআরে আননোন, এটাই লিখেছেন ভিডিও। অর্থাৎ কোথাও না কোথাও ভয় পেয়েছে বা কাউকে আড়াল করার চেষ্টা। সেই বিষয়ে ভিডিওর সঙ্গে জানার চেষ্টা করলে তিনি বলেন যে অন্য কোথাও ছিলেন, তিনি জানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি কি ভয় পেয়েছেন? ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। দেখুন, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তৃণমূলের লোকসভা সাংসদ, তাকে শুনানিতে ডাকা হয়েছিল। রাজ্যসভা সাংসদ, তাকে শুনানিতে ডাকা হয়েছিল। আজকে লিমা রূপক শুরুতে দেখালো, এসডিওকে শুনানিতে ডাকা হয়েছিল। আর যে খবর পাচ্ছি আমরা, রাজ্যের বিধায়ক, শাসক দলের বিধায়ক জাকির হোসেন, তাকেও ডাকা হয়েছে শুনানিতে। যে খবর পাচ্ছি আমরা এই মুহূর্তের বড় খবর, নিঃসন্দেহে রাজ্যের একজন বিধায়ক, আইনসভার সদস্য, তাকেও ডাকা হয়েছে শুনানিতে। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, তাকে ডাকা হয়েছে। এটা আমার মনে হয় দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জয়পুর বিধায়কের বিধায়ক, এবং আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি। তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? যদি আমাকে পরিচয় সাধারণ মানুষকে কি করছে?
এবার এসআইআর শুনানির নোটিশ দেওয়া হচ্ছে তহা সিদ্দিকীকে এবং তহা সিদ্দিকী বলছেন এটা সংখ্যালঘুদের একটা হেনস্থা করার চেষ্টা। তিনি যাবেন কি যাবেন না সেটা পরে ভেবে দেখবেন বলে জানিয়েছেন। আমাদের রিপোর্টার সনৎ মাঝির সঙ্গে বিষয়ে কথা বলতে চাইবো। সনৎ, ঠিক কি বলছেন তহা? দেখো, এশায়ার শুরু থেকেই কিন্তু তহা সিদ্দিকী বারবার এশায়ার সমর্থন করেছেন এবং তিনি যেটা বারবার বলতেন যে এশায়ার নিয়ে বিশেষ করে যে সংখ্যালঘুদের প্রতি যে একটা অবিচার হবে এরকম একটা ধারণা সবার মধ্যে তৈরি হয়েছিল। সেদিক থেকে তহা সিদ্দিকী কিন্তু বারবার তিনি দাবি করেছিলেন যে এশায়ারে কারো ভয় পাওয়ার কিছু নেই, কারণ যারা শুধুমাত্র বাংলাদেশি তাদের ক্ষেত্রে এশায়ারের ক্ষেত্রে তাদের কাছে সংখ্যা আছে। কিন্তু আজকে দেখা গেল তার ক্ষেত্রে যে এশায়ারের শুনানির যে নোটিশ, সেই নোটিশ কিন্তু এবার তহা সিদ্দিকী নিজেই পেলেন এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় নোটিশ পাওয়ার পরে কিন্তু তিনি এবার বিস্ফোরক। তিনি এবার যেটা অভিযোগ করছেন যে বেছে বেছে দেখা গেছে হুগলির চণ্ডীতলা ডানকুনি এলাকায় কিন্তু একাধিক এই ধরনের নোটিশ এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটা বুথে যদি 700-750 ভোটার থাকেন এবং তার মধ্যে অধিকাংশ 200 থেকে 250 জন তারা নোটিশ পাচ্ছেন এবং পুরোটাই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের। এই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন, যেটা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করার জন্য বা হয়রানি করার জন্য বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলেই এমনই দাবি করেছেন তহা সিদ্দিকী। ধন্যবাদ। এশায়ার করতে যদি ভোটার লিস্ট থেকে 1 কোটি মানুষ বাদ যায়, 1 কোটি মানুষের মধ্যে 2 থেকে 3 লক্ষ মুসলিম বাদ যাবে কিনা জানি না, 95-97 লক্ষ মানুষ অন্য হিন্দু মা বোন ভাইয়েরা বাদ যাবে, বিশেষ করে ওপার বাংলা থেকে যারা এসে। কিন্তু যেন মনে হচ্ছে এবারে এশায়ারটা দেখে যেন মনে হচ্ছে এশায়ারটা অনলি মুসলমানদের জন্য করা হচ্ছে। এশায়ারে যদি 10,000 মুসলিমকে টাকা হয় তার মধ্যে 100টা হিন্দু আছে কি সন্দেহ। 10,000 মুসলিমের মধ্যে প্রায় 8,000 মহিলা আছে, মহিলাদের হ্যারাস্ট করা হচ্ছে। আপনি শুনানিতে যাবেন? সেটা ভাববো না, আমাকে যদি না যাই, আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিক আর আমার ইন্ডিয়া থেকে নাম বাদ দিক, তাহলে আমাকে অন্য কোনো দেশে যেয়ে থাকতে হবে। আমরা শোনালাম তহা সিদ্দিকীর বক্তব্য এবং তিনি যেটা বলছেন যদি 10,000 মানুষকে ডাকা হয় এসআইআর শুনানির জন্য তার মধ্যে 90% বেশি মুসলমান সংখ্যালঘু, এটা তিনি বলছেন এবং মহিলাদেরও ডাকা হচ্ছে। অনেক মহিলা রয়েছে যাদেরকে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, যেটা হেনস্থা করার জন্য ডাকা হচ্ছে, এটা অভিযোগ করছেন তহা সিদ্দিকী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, তহা সিদ্দিকীর অভিযোগ বিশেষ করে সংখ্যালঘুদের হেনস্থা করার জন্য এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, যার মধ্যে 90% মুসলমান এবং মহিলার সংখ্যা অনেক বেশি। কি বলবেন? না, দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং গুলি শুরু হচ্ছে তাতে এখন যা জানা যাচ্ছে যে বাবা মায়ের যে সঙ্গে সন্তানের যদি লিঙ্কিং না হয়ে থাকে তো সেগুলোই ডাকা হচ্ছে, অথবা এনুমারেশন ফর্মে কোনো ভুল। তো তহা সিদ্দিকী একজন মানে আমরা তো তার জন্য একজন এরকম পীর সাহেব রয়েছেন, সম্মানীয় ব্যক্তি, শুধু মুসলমান সমাজের নয় সারা বাংলার সম্মানীয় ব্যক্তি, এবং তার কাছে যে 13টি ডকুমেন্ট রয়েছে সেই 13টি ডকুমেন্টের অন্তত পক্ষে 10টি ডকুমেন্ট তার কাছে আছে বলেই আমাদের বিশ্বাস। তো শুনানিতে তারা যাবেন এবং শুনানিতে গিয়ে কাগজ দেখালে পরে তার নাম থেকে যাবে, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। বারুইপুর কোচবিহারের পর মেদিনীপুর এসআইআর তালিকায় মৃত কিন্তু অভিষেকের সভায় গিয়ে জীবিত। আর স্বাভাবিকভাবে অভিষেক বলছেন যে অমিত শাহ এবং মোদির নির্দেশে কমিশন চলছে। কি অভিযোগ করেছেন একবার শোনাবো, বিগ ওয়ালে প্লে করতে বলবো। ভাই, 3 জন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে। এই 3 জন মানুষকে দেখান, এদিকে দেখুন তো মা, আসুন এদিকে দেখুন, এদিকে দেখুন, ধরা পড়ছে। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। বড় বড় ভাষণ, যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে,
প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন সভায় আবার জিতবে বাংলা যে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কমিশনকে নিশানা করছেন। আমরা বারুইপুরেও দেখেছি মৃত ভোটারদের মঞ্চে এনেছেন, কোচবিহারেও মৃত ভোটারদের মঞ্চে এনেছেন, সেই একই ছবি দেখা গেল মেদিনীপুরে। আর সেখানে তিনি মোদী শাহের নির্দেশে কমিশন চলছে বলে এভাবে তো কটাক্ষ করলেন। তার পাশাপাশি জ্ঞানেশ কুমারের জন্য ছানিশ্রী প্রকল্প চালু করা হবে এভাবেও কটাক্ষ করা হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিককে। বিভিন্ন জায়গায় একইভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কমিশনকে নিশানা করতে দেখা গেছে। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন, বারবার বলেছেন যে কেন্দ্রের অঙ্গুলি হেলো নেই, এই কাজ করে যাচ্ছে কমিশন। আর এবার সরাসরি জ্ঞানেশ কুমারকে তিনি নিশানা করেছেন এবং আজও মৃতদের সভায় আনবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন কমিশনকে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিশানা করেছেন কমিশনকে। তিনি বলছেন 2 মাসে 200 বার নোটিশ এসেছে। আরো বলেছেন তিনি বলছেন প্রতিদিন নিয়ম বদল করে হয়রান করা হচ্ছে, বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা হচ্ছে। বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন অন্য রাজ্যে নয়, একমাত্র বাংলায় এই জিনিসটা হচ্ছে। প্রতিদিন চেঞ্জ করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন। কোনো স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলা এই সবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে অনলি বিজেপি ইজ অ্যালাউড, নোবডি ইজ অ্যালাউড? হোয়াট ইজ দিস নিউসেন্স ইজ গোয়িং অন? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন। মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঙ্গার সঙ্গে যদি কেউ জড়িত থাকে সে হচ্ছে তৃণমূল। যে দলের বিধায়ক বলে প্রকাশ্যে যে আমি 70% আছি বলে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তাহলে দাঙ্গা লাগানোর অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? মুখ্যমন্ত্রী নিজে যখন ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম, তার অর্থ কি? এই যে 2 কোটি 2.5 কোটি মানুষ আমাদের ভোট দিয়েছেন, আমাদের 12 জন সাংসদকে জিতিয়েছেন, তাহলে এখানকার মানুষরা যারা পুজো আর্চা করেন, যারা লক্ষ্মীর পাঁচালি পড়েন, সন্ধ্যাবেলা ধুনো দেন, তুলসী তলায় বাতি জ্বালায়, এরা সব গন্ধা ধর্মের প্রতিনিধি। ফিরহাদ হাকিম যখন প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী কেন কোনো প্রতিবাদ করেননি? মুকুন্দপুরে বিএলও অশোক দাসের মৃত্যুতে এবার মামলা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, এই অভিযোগ হচ্ছে পরিবারের তরফ থেকে। এই অভিযোগ করা হচ্ছে আত্মহত্যার প্ররোচনার ধারা যোগ করে অজ্ঞাত পরিচয়ের নামে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানা। সুইসাইড নোটে এসআইআর এর চাপের কথা উল্লেখ আছে, এমনটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। সায়ন্ত, অশোক দাসের পরিবারের তরফে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, ছিটকালিকাপুরের বাসিন্দা এই বিএলও অশোক দাসের মৃত্যু ঘিরে কিন্তু গতকাল থেকে আমরা দেখছি রাজনৈতিক টানাপোড়েন। এই টানাপোড়েন আরো উচ্চমাত্রায় পৌঁছে গেল যখন আজ পূর্বযাদবপুর থানায় অশোক দাসের পরিবারের তরফে এসআইআর এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তাদের যে ভূমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে আননোন পার্সন অর্থাৎ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যে মানসিক চাপ, কাজের ক্ষেত্রে বারবার করে নতুন ফরমান এবং যে কারণে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে অশোক দাস, এমনই জানানো হয়েছে অভিযোগপত্রে। এবং এটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, কারণ বিজেপির তরফে দাবি করা হয়েছে আজকে যে গতকাল কোন রকম সুইসাইড নোট পাওয়া গেল না, পুলিশকে তদন্ত করলো। এসআইআর এর এত কাজের প্রেশারও নিতে পারিনি আমি। ওদের কি জানো এসডিও নিয়ে আরো সবাইকে বলেছি, হ্যাঁ ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি, কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার কিছু বলবেন না, আমার ছেলেটা দেখুন
কেউ কি প্রেসার ক্রিয়েট করেছে? না কেউ কি প্রেসার ক্রিয়েট করেছে? এসআইআর এর কাজের চাপ, এসআইআর এর কাজের চাপে, এসআইআর এর কাজের চাপ, প্রচন্ড প্রেসার। প্রেসার কেউ কি প্রেসার ক্রিয়েট করেছে? কেউ কি প্রেসার ক্রিয়েট করেছে? কেউ কি প্রেসার ক্রিয়েট করেছে? এই বাবু গাইডেন্স। কে কি বলছে সে বিষয়ে আপনাদের সন্ধান করতে হবে, আপনাকে থানায় জানতে হবে, এলাকায় জানতে হবে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার নানা রকমভাবে। এরা তো বুঝছেন যে এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম। তাই এই ধরনের প্ররোচনা, এই ষড়যন্ত্র ভাইরাল যেটা ফোনে অডিও আপনারা করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, সেটাতে একজন এজেন্ট ভারতীয় জনতা পার্টির, ওই বললাম BLA 2, তিনি বলছেন এরকম ধরনের কোনো ঘটনা হয়েছে, আপনাকে কি এরকম বলা হয়েছে তাই না, মনে করে দেখুন, এরকম বলেছে, এরকম করেছে, অর্থাৎ তাকে প্রভোগ করছে, জোর করে বলেছে। এটার বাস্তবের কোনো বৈধতা নেই। সেটা দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসে, যিনি BLO হিসেবে কাজ করেছিলেন, তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন, এরকম খবর এসেছে। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে SIR এর চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা SIR এর চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। এসআইআর এর কাছ থেকে অব্যাহতি চেয়ে দিকে দিকে গণ ইস্তফার হিড়িক। একবার কোচবিহারের দিনহাটার ছবিটা দেখাই আপনাদের। সেখানেও বিএলওদের একাংশের গণ ইস্তফা। এবার দিনহাটাতে সেখানেও কি অভিযোগ তাদের তরফ থেকে, বিএলওদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একের পর এক নির্দেশ আসছে কমিশনের তরফে এবং হয়রান করা হচ্ছে বুথ লেভেল অফিসারদের। এমনকি এসআইআর এর যে কাজ, সেই কাজের জন্য ব্যাহত হচ্ছে স্কুলের পড়াশোনা। যে প্রতিবাদী গণ ইস্তফা দিনহাটা 2 নম্বর ব্লকের বিএলওতে। দিনহাটার ছবি দেখালাম, এবার আপনাদের আসুন নন্দীগ্রামের ছবিটা দেখাই। নন্দীগ্রামে সেখানেও বিএলওদের গণ ইস্তফা, 107 জন বিএলও সেখানে গণ ইস্তফা। প্রতিবাদ মিছিল করে এদিন 107 জন বিএলও বিডিওর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। কাজে গিয়ে তারা কি অভিযোগ করছেন যে কাজে গিয়ে তারা মানসিক চাপের শিকার হচ্ছে, সেই কারণে কাজ থেকে তারা অব্যাহতি চান এবং এই জন্যই তারা গণ ইস্তফা, এমনই দাবি করা হয়েছে বিএলওদের তরফে। দেখুন, আপনারা দেখলেন দিনহাটার ছবি, আপনারা নন্দীগ্রামের ছবি দেখলেন, হলদিয়ার ছবি আপনাদেরকে দেখাবো। সেখানেও শতাধিক বিএলও তারা গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। একই অভিযোগ সেখানেও তাদের। তারা দ্বিতীয়বার শুনানির নোটিশ দিতে নারাজ। জেলায় জেলায় বিএলওদের এই যে গণ ইস্তফা, এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেছেন যে বিএলওদের ইস্তফার দায় নির্বাচন কমিশনে। কমিশন যদি সাংবিধানিক সংকট বলে মনে করে তাহলে দায়িত্ব রাষ্ট্রপতি, রাজ্যপালকে নিতে হবে। এখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। তো এরপরে তো স্বাভাবিকভাবেই যারা এই প্রক্রিয়া চালাচ্ছে তারা, আমাদের একমাত্র লক্ষ্য এবং কাজ হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণের প্রক্রিয়ায় আমরা আমাদের প্রতিবাদকে ইলেকশন কমিশনের কাছে রেজিস্টার করব। আমাদের দায়িত্ব এটা নয় যে আমরা বলছি BLA 2 আক্রান্ত হচ্ছে, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি। কিন্তু
ইলেকশন কমিশন কি করছে? আজকে যদি বিএলওরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় বিডিও অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। এটাই আমাদের অবস্থা।